আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ফাঁসির সাজা ঘোষণা হতে হুগলি থেকে বর্ধমান জেলে পাঠানো হলো বিষ্ণু মালের খুনিদের। শনিবার বিকেলে আছড়ে পড়ছে সাইক্লোন ফেইঞ্জল, জারি লাল সতর্কতা, 90 কিলোমিটার বেগে বইবে ঝড়। দেশের উপরে আর কিছুই নয়, বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করল কলকাতার নার্সিং হোম। রাস্তায় প্রকাশ্যে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা বেলঘরিয়ায়, পলাতক স্বামী ও বন্ধুরা। কেন্দ্র থেকে 20 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা এনে দেব, রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা শুভেন্দুর। তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিন, চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা, এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। চতুর্থবারের মতো বাবা হলেন সলমান খানের বাবা সলিম খান, বিশেষ ভিডিও শেয়ার করলেন সোহেল খান। মমতার সরকারকে কি কি দিয়েছে মোদী সরকার, কর গুনে গুনে হিসাব দিলেন শুভেন্দু। খনিজ তেলে ভাসছে পশ্চিমবঙ্গ, 100 বর্গ কিলোমিটারের খনন চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। গুজরাটে 6000 কোটির চিটফান্ড দুর্নীতি, নিখোঁজ মূল অভিযুক্ত বিজেপি নেতা। বিস্তারিত। কড়া পাহারায় শুক্রবার হুগলি জেল থেকে বর্ধমান জেলে নিয়ে যাওয়া হলো চুঁচুড়া আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত বিশাল দাস সহ 7 দুষ্কৃতীকে। বৃহস্পতিবারই চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার 6 সঙ্গীকে ফাঁসির সাজা দেয় চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। 4 বছর আগে ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছিলেন বিষ্ণু মাল। 2020 সালের 11 অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের বেড় থেকে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে মোটর বাইকে করে তুলে নিয়ে গিয়েছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর শাগরেদরা। সে রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধরমুন্ডু আলাদা করে দেয়, 6 টুকরো করে খুন করে দেহ টুকরো করার ছবি মোবাইলে তুলে রাখে। পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেয়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় বিশাল দাস সহ 7 দুষ্কৃতীকে। বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণার পরে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সরকারি আইনজীবীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চুঁচুড়া পুলিশ লাইনে। তিনি বলেন, চুঁচুড়া আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। দেহ 6 টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তা উদ্ধার করা, আসামিদের গ্রেফতার করা, এটা সম্ভব হয়েছে সঠিক তদন্তে। তদন্তকারী অফিসার তমাল মোহান্তি টিম ভালো কাজ করেছেন, প্রত্যেককেই পুরস্কৃত করা হবে। ফাঁসির সাজা হওয়ার পরে 7 জনকে হুগলি জেলা সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হলো। জেল সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সংশোধনাগার হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার, তাই এমন সিদ্ধান্ত। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়ার আপডেট। শনিবার সকালে মৌসুম ভবন জানিয়েছিল আপাতত সাইক্লোনের কোনো আশঙ্কা নেই, তবে বেলা ঘুরতেই বদলে গেল ছবিটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে উপকূলে আছড়ে পড়া এবার সময়ের অপেক্ষা। কোন পথে এগোচ্ছে সেই ঝড়, সেই তথ্য প্রকাশ করল মৌসুম ভবন। মৌসুম ভবনের দেওয়া রিপোর্ট অনুযায়ী আগামীকাল শনিবার বিকেলে আছড়ে পড়বে সাইক্লোন ফেইঞ্জল। তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তার আগেই জারি হলো লাল সতর্কতা। মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলেই সতর্ক বার্তা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত রয়েছে এই ঝড়ের। নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলায়। সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। এদিকে নিম্নচাপ ও মেঘ থাকার কারণে হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা। বাংলা থেকে ঠান্ডার পথে কাঁটা হয়ে উঠেছে সেই নিম্নচাপ। দুদিনে এক ধাক্কায় 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতা শহরে। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শীত শুরুর আগে গত অক্টোবর মাসে সাগরদ্বীপ ও প্যারাদ্বীপের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়েছিল সাইক্লোন দানা। তার প্রভাবেই ব্যাপক বৃষ্টি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গে। এবার অতটা বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদ করে বাংলাদেশে রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তার পথে হেঁটে বাংলাদেশে রোগী ভর্তি করা বন্ধ করল কলকাতার নার্সিং হোমগুলি। মানিকতলার JN রায় হসপিটালের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশের উপরে কিছু নেই, তাই আপাতত JN রায় হাসপাতালে বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে। হাসপাতালের অধিকর্তা শুভ্রাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে যেভাবে ভারতীয় জাতীয় পতাকা
মহিলাকে অবমাননা করা হচ্ছে, তার প্রতিবাদে সে দেশের রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেন, সবার উপরে দেশ, দেশের উপরে কিছুই হতে পারে না। চিকিৎসা একটি নোবেল প্রফেশন, কিন্তু দেশের মর্যাদা সর্বোপরি। যেভাবে বাংলাদেশ বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছে, তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানেরও এই পথেই হাঁটা উচিত। শুভেন্দু অধিকারী আবেদন, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মাওলানা যদি বলতে পারেন হিন্দু নাপিতের কাছে চুলদাড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ আর 120 টাকা আলু যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা হয়। ভর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার বন্ধু বান্ধবের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, কামারহাটি পুরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে। এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েকজন। সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে এসে মহিলাকে কোনো ক্রমে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে মহিলার শরীরে অনেকটাই পুড়ে গিয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দিলেন। পুলিশ আসার পর দগ্ধ মহিলাটিকে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। পুলিশ সূত্রে খবর, মহিলা খড়দহের বাসিন্দা, বেলঘরিয়ার বাজার করতে এসেছিলেন। আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালান তার স্বামী এবং স্বামীর 2 বন্ধু। তাদের খোঁজে চলছে তল্লাশি এলাকায়। মহিলার অবস্থা এখনো আশঙ্কাজনক। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনার দুর্নীতির অভিযোগে বিক্ষোভের মধ্যে বিষয়ে বিশেষ বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, আপনারা 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন। আমি বলছি, আপনারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা সংশোধন করুন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরো 20 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা নিয়ে আসার ব্যবস্থা করে দেব। রাজ্যের সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দুর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কেন্দ্র ও রাজ্য সরকার যদি একে অপরের সঙ্গে এভাবে সহযোগিতা করতে থাকে, তাহলে সাধারণ মানুষের উপকার হতে পারে। 2026 সালে বিধানসভা নির্বাচনে 1.5 বছরও বাকি নেই। রাজ্যে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বিধানসভা নির্বাচনের প্রচারে বড় ইস্যু হতে পারে। পাল্টা শাসক দল আবাস যোজনায় রাজ্য সরকারের টাকা দেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পারে। এই কারণেই হয়তো এবার আবাস যোজনার সঙ্গে যুক্ত হতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল। অতীতে অবৈধ নির্মাণের মামলায় কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেয়াত পায়নি কোন রাজনৈতিক দল। এবার সেরকম জমি সংক্রান্ত এক মামলায় তৃণমূলের পার্টি অফিস সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অভিযোগ ছিল, দখল করা জমিতে গড়ে উঠেছে পাকা বিল্ডিং, সেখানেই রয়েছে তৃণমূলের পার্টি অফিসও। এবার সব সরানোর নির্দেশ জাস্টিস সিনহার। অভিযোগ, জাতীয় সড়কের জন্য নেওয়া হচ্ছিল জমি, আর তাতেই দখলদারি। জমি দখল করে তৈরি হচ্ছে পাকা বিল্ডিং, গজিয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। পূর্ত দফতর আসরে নামলেও কাজ হয়নি। শেষমেশ হাইকোর্টে সংক্রান্ত মামলা উঠতেই অবিলম্বে সব দখলদারি সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। টাইট ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ, আগামী 12 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনা জেলা শাসককে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। সূত্রের খবর, উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় কাকড়া মৌজার বাসিন্দা এই অভিযোগটি করেন। তার বাড়ির সামনে পূর্ত দপ্তরে রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হচ্ছিল, আর রাস্তার জন্য নেওয়া সেই জমি দখল করে গড়ে উঠেছে পাকা বিল্ডিং। দখলদারির জেরে বাড়িতে ঢোকার রাস্তাও কার্যত বন্ধ হয়ে গিয়েছে তার। এরপরই সমস্যার সমাধান পেতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই ব্যক্তি। আদালতে বসিরহাট পূর্ত দফতরের তরফেও রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযোগের সত্যতা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি সেখানে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপর সেই সব সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। প্রবীণ বলিউড চলচ্চিত্র নির্মাতা এবং লেখক সালিম খান, যিনি তার বয়সের এই পর্যায়ে সক্রিয় রয়েছেন, সম্প্রতি তার 4র্থ পুত্রের জন্ম দিয়েছেন। সালিম খানের ছোট ছেলে সোহেল খান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যাতে সালিম খান এক ব্যক্তির সঙ্গে গান গাইছেন এবং সেই ভিডিওতে সোহেল লিখেছে, আমার বাবার 4র্থ ছেলে। এই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ভক্তরা এটি খুব পছন্দও করলেন। ভিডিওটির পরে সোহেল খান একটি পারিবারিক ছবিও শেয়ার করেছেন, যেখানে সালিম খানকে তার স্ত্রী সালমা এবং তার 3 ছেলে সলমান, আরবাজ এবং সোহেল এবং
কন্যা আলভিরা অর্পিতার সাথে দেখা গেছে। ছবিটিতে সোহেল ক্যাপশনে লিখেছেন ধন্য এবং একটি হার্ট ইমোজি। ভক্তরা এই ছবিতে তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরিবারের একতার প্রশংসা করেছেন। সালমান খান তার বাবা সলিম খানের সাথে একটি আকর্ষণীয় ছবিও শেয়ার করেছিলেন, যাতে তাকে তার বাবার বাইকে চড়তে দেখা যায়। এই ছবিতে সলিম খানকে প্রথমবারের মতো বাইকে বসতে দেখা গেছে। এই সুন্দর পারিবারিক দৃশ্যটি দেখায় যে খান পরিবার কতটা ঘনিষ্ঠ এবং শক্তিশালী। কখনো আবাস তো কখনো 100 দিনের কাজ, নানা প্রকল্পে বারে বারে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগে সরব হচ্ছে তৃণমূল। কখনো মমতা তো কখনো অভিষেক, কখনো ঘাসফুল শিবিরের অন্যান্য নেতারা সুর চড়িয়েছেন অনেকেই। অন্যদিকে বিজেপি নেতারা বারবার তুলে ধরেছেন তৃণমূলের দুর্নীতির উপাখ্যান। এবার একেবারে তথ্য দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের মালিকরা বারে বারে বলে বিজেপির জমিদাররা 4.6 লক্ষ কোটি টাকা কর নিয়েছে, 1.6 লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে। ভারত সরকার 2018-19 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত 6.48 লক্ষ কোটি টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। এরপরই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরো বাড়ে। তিনি বলেন, আসলে এরা আগে সেন্ট্রালের শেয়ার নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত, তার সুদের টাকায় খেলা মেলা দান ভাতা এসব করত। কেন্দ্র এটাকে আটকে দিয়েছে, ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন চালু করেছে, যার মধ্যে এরা আসতে রাজি নয়, কারণ এটা তো আলাদা রাজ্য। এখানে আলাদা জাতীয় বাংলা সঙ্গীত রয়েছে, আলাদা পতাকা, আলাদা সংবিধান, পুজো পার্বণের নিয়মও আলাদা। পাশাপাশি আবাস নিয়েও বেলাগাম আক্রমণ করতে দেখা যায় পদ্ম নেতাকে। পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে সুর আরো চড়িয়ে বলেন, বেলডাঙ্গার এক প্রধান একা 17টি বাড়ি নিয়েছেন, কাবিলপুরের প্রধান সাগরদিঘির এক আত্মীয় স্বজন মিলে 35টি বাড়ি নিয়েছেন, কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত। এরা বাইরে আছে, এটাই আশ্চর্যের, এদের ভিতরে থাকার কথা। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলা বঞ্চিত নয়, বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে। পশ্চিমবঙ্গের প্রায় 100 বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র। সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। উত্তর 24 পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে, কিন্তু এখনো সেসব জায়গায় খনন কার্য বা তেলের উত্তোলন করা হয়নি। এর জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ। পেট্রোলিয়াম বা খনিজ তেল বিবেচিত হয় দেশের সম্পত্তি হিসেবে, তবে কোন রাজ্যের মাটির তলায় সেই সম্পদ থাকলে কেন্দ্রকে সেখানে খননের জন্য রাজ্যের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ সংগ্রহ করতে হয়। 2020 সালের অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে পিএমএল এর আবেদন জানায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের। অভিযোগ, 4 বছর পেরিয়ে গেলেও পিএমএল দেয়নি রাজ্য সরকার। সূত্রের খবর, সংক্রান্ত অনুমতি চেয়ে কেন্দ্রের তরফে মোট 19টি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের কাছে। 3টি চিঠি রাজ্য সরকারকে সরাসরি পাঠিয়েছেন কেন্দ্র এবং তার মধ্যে 14টি গিয়েছে ওএনজিসি থেকে। এছাড়াও ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন থেকে আরো 2টি চিঠি দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ এখনো রাজ্য সরকারের সাড়া মেলেনি। কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে খনিজ তেলের জন্য ইতিমধ্যে 1045.5 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি খনন কার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, তবে সেই বাবদ প্রতি বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে 8126 কোটি টাকা। সঙ্গে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। সহজে ধনী হওয়ার লোভে সর্বস্ব খোয়ানোর ফাঁদ বিজেপিতে শাসিত গুজরাটে 5 বছর ধরে চলছিল এমনই প্রতারণা চক্র। অবশেষে বিরাট এক দুর্নীতি চক্রের মৌচাক ভাঙলেও বেপাত্তা মূল অভিযুক্ত ভূপেন্দ্র সিনহা পারভার সিনহা জালা, যিনি আবার এলাকার দাপুটে বিজেপি নেতা। পুলিশের দাবি, গত 5 বছরে 6000 কোটি টাকার দুর্নীতি করেছে এই চক্র। গুজরাট পুলিশের সিআইডির অতিরিক্ত ডিজি রাজকুমার পান্ডিয়ান বলেন, গুজরাটের সবরকাঁটা জেলার বাসিন্দা জালা এবং তার এক এজেন্ট মিলে চালাতো এই গোটা চক্র। বিজেট ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খুলেছিল অভিযুক্তরা, যেখানে শেয়ার বাজারে বিরাট অঙ্কের নিশ্চিত মুনাফা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হতো। শুধু তাই নয়, ব্যাংকের চেয়ে অনেক বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি 5 লক্ষ টাকার বিনিয়োগ উপহার স্বরূপ দেওয়া হতো। 32 ইঞ্চি কালার টিভি, মোবাইল, 10 লক্ষ টাকার বিনিয়োগে গোয়া ভ্রমণের প্যাকেজ এবং নিশ্চিত 7% থেকে 18% পর্যন্ত মাসিক সুদ। এদিকে জানা যাচ্ছে, এই বিরাট চক্রের মূল অভিযুক্ত জালা একজন বিজেপি নেতা। এর আগে সবরকাঁটা জেলা থেকে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য দলের থেকে টিকিট চেয়েছিলেন অভিযুক্ত, তবে টিকিটের নাম মেলে নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেন। পরে অবশ্য মনোনয়ন প্রত্যাহারও করেন, যদিও এ বিষয়ে বিজেপির তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জালার এই চিটফান্ড সংস্থার কোনো সরকারি অনুমোদন ছিল না। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।